সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন সাংবাদিক ও কবি হেলাল হাফিজ। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা 25শে মার্চের কাল রাত্রি নিয়ে যদি কথা বলতে চাচ্ছিলাম, সেই জায়গাতে যে আপনি তখন কোথায় ছিলেন, সেই রাতে কোথায় ছিলেন, সেই বিষয় নিয়ে যদি আমরা আলোচনা শুরু করি। আমি তো তখন বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্র এবং ওই মার্চ মাসে 71-এর মার্চ মাসে আমি তৎকালীন ইকবাল হল, এখন যেটা সার্জেন্ট জহুরুল হক হল, আমি ওই হলেরই আবাসিক ছাত্র ছিলাম, ওই হলেই ছিলাম। তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যখন সংসদ অধিবেশন স্থগিত ঘোষণা করলেন, দাও দাও করে মানুষের, বিশেষ করে এই পূর্ব বাংলার মানুষের মনে আগুন জ্বলে উঠল এবং এই সংসদ অধিবেশন স্থগিত ঘোষণা করার পর মানুষের যে রাস্তায় নেমে আসা, প্রতিবাদ, কারফিউ ভঙ্গ করে মিছিল করা এবং পাকিস্তান আর্মি গুলি বিভিন্ন জায়গায়, জয়দেবপুর সহ বিভিন্ন জায়গায় গুলি করে মানুষ মারতে শুরু করলো, এই সব কিছু মিলে তখন একটা চরম অস্থিরতা এবং সমস্ত মানুষকে আচ্ছন্ন করে ফেলল। তিনিই তো প্রকৃত ক্যাপ্টেন, যিনি ঝড় ঝঞ্ঝার মধ্যে সেই মহাসমুদ্রে জাহাজের দায়িত্ব নেন। সুসময়ে তো তোমার আমার মতো মানুষও এই হাল ধরতে পারবো, কিন্তু দুঃসময়ে ওই হাল ধরা। শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাড়ি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হল, এই দুটো জায়গা ছিল সমস্ত আন্দোলনের কেন্দ্রবিন্দু। আজকের যারা প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, তারাও তখন ছাত্র। তুমি ধরো এই তোফায়েল আহমদ, এই আসমা আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, এই নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, এবং এদের সবাইকে পরিচালিত করতেন দাদা নামে খ্যাত সিরাজুল আলম খান। আমার 2বার সুযোগ হয়েছে তখন ধানমন্ডির 32 নম্বর বাড়িতে যাবার, এই ছাত্র নেতাদের সঙ্গে। যেহেতু সবাই ইকবাল হলে থাকেন, আমিও ইকবাল হলে, এবং আমি যেহেতু কবিতা লিখি, আমি নিষিদ্ধ সম্পাদকীয় কবিতার জন্য খুব মানে এক ধরনের তারকা খ্যাতি বিশ্ববিদ্যালয়ে, তখন এটা সারা দেশে ছড়ায়নি তখনও। তো ওই আদর করে আমাকে সঙ্গে নিয়ে তারা 32 নম্বরে গিয়েছেন এবং বঙ্গবন্ধুর সঙ্গে তাদের যে কথাবার্তা, বঙ্গবন্ধুর একটা অসাধারণ গুণ ছিল স্মৃতিশক্তি। কোথায় কোন প্রত্যন্ত অঞ্চলের থানা আওয়ামী লীগের সহকারী প্রচার সম্পাদক, তারও তিনি নাম জানেন, তার বাবার নাম জানেন। কিরে, তোর সঙ্গে যে অমুক দিন দেখা হয়েছিল, এরপরে তো আর আইলি না তুই, এইরকম ছিল। এই ছিল তার মানে মনের ঔদার্য এবং স্মৃতিশক্তির প্রখরতা, তীক্ষ্ণতা। যাই হোক, মার্চ, ওই যে তোমাকে বললাম একাধিক কারণে মার্চ খুব গুরুত্বপূর্ণ। তা এই মার্চেই কিন্তু এই মানুষটির জন্ম। 17ই মার্চ তিনি এখানে আসছেন। তো 7ই মার্চের যে ভাষণ, এটা আসলে এটা একটা মহাকাব্য। মহাকাব্য, আঞ্চলিক ভাষায় রচিত একটি মহাকাব্য। শেখ মুজিব কিন্তু প্রমিত বাংলার ধার ধারেননি, মান বাংলায় তার বলতে হবে কখনো এটা ভাবেননি। তিনি জনমানুষের, তিনি গণমানুষের, তিনি সিংহ হৃদয় নিয়ে দৃঢ়তার সঙ্গে স্থৈর্য, ধৈর্য এবং সহনশীলতা নিয়ে মঞ্চে উঠেছেন। লক্ষ লক্ষ মানুষ তখন
রেসকোর্স, তৎকালীন রেসকোর্স ময়দানে। আমি যখন ইকবাল হল থেকে বিকেলে বেরোলাম এই ভাষণ শোনার জন্যে, এবং টিএসসির উল্টো দিকের গেট দিয়ে আমি, এটা রেসকোর্স তখন, এখানে ঘোড় দৌড় হইতো, এই ভেতরে ঢুকলাম। ঢুকেই আমি দেখি ওই কাঁটাতারের বেড়ার পাশে ডক্টর আহমদ শরীফ দাঁড়িয়ে আছেন, বাংলা বিভাগ। আমি তার ছাত্র। হ্যাঁ, ডক্টর আহমদ শরীফ ওই ভাষণ শোনার জন্য দাঁড়িয়ে আছেন। তা আমি স্যারকে সালাম দিয়ে ওনার পাশে দাঁড়ালাম যে আমরা একসঙ্গে শুনবো। তো আমি বললাম, স্যার একটু বাদাম আনবো? হ্যাঁ আনো। এই বাদাম খেতে খেতে শেখ মুজিবের গাড়ি ঢুকলো রেসকোর্সে, এবং উনি সেই সফেদ পাঞ্জাবি, হাতে সেই ঐতিহাসিক পাইপ, মনে হয় মাথাটা আকাশে লেগে যাবে, আর একটু খাটো হলে ভালো হতো। আমি 4 পংক্তির একটা কবিতা পড়ছি। আচ্ছা, এই কবিতাটা ওই সময়ে রচিত, নাম ভূমিকায় যেটা, এটা নিষিদ্ধ সম্পাদকীয়র পরে রচিত। আচ্ছা, নিষিদ্ধ সম্পাদকীয় 1969 সনে রচিত। এই কবিতাটি আবৃত্তি করলেই তুমি বুঝতে পারবে এই যে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে, তাদের মনটা কি বলছে, কি চাচ্ছে তারা। দুঃসময়ে আমার যৌবন, মানব জন্মের নামে হবে কলঙ্ক হবে, এরকম দুঃসময়ে আমি যদি মিছিলে না যাই, উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হব, আমার যৌবন দিয়ে এমন দুর্দিনে আজ শুধু যদি নারীকে সাজাই। এই ছিল সমস্ত মানুষের মনের আকুতি, আচ্ছা, মনের কথা সেই সময়কার। তারা চাচ্ছে শুধু নেতার মুখ থেকে নির্দেশটুকু আসুক। তো স্যার, আমরা যে খুব প্রস্তুত ছিলাম, মানে সামরিক দিক থেকে, সামরিক বলতে আমি অস্ত্রশস্ত্রের দিক থেকে, সশস্ত্র দিক বা মননের দিক থেকে, বা মেধার দিক থেকে, বা প্রস্তুতির দিক থেকে কোনোভাবেই আমরা খুব যে সচেতন বা প্রস্তুত ছিলাম তা কিন্তু নয়। কিন্তু বুকের ভেতরের যে আকুতি, সেই আকুতি, মানুষের আকুতি। শেখ মুজিব তো মাটির থেকে উত্থিত নায়ক, উনি কিন্তু কোনো আরোপিত নায়ক নন, বা খুব খুব যে মেধার দ্যুতি নিয়ে তিনি উদ্ভাসিত তাও নন। তিনি এই দেশের মানুষের নারী চেনেন, বুঝেন। একজন মানুষকে নারীর টিপ দিলেই তিনি বুঝেন মানুষ কি চাচ্ছে। তিনি সেইভাবেই তাকে উপস্থাপন করেছেন মঞ্চে দাঁড়িয়ে। আমাদের দেশের প্রায় তৎকালীন সব রাজনীতিবিদই কিন্তু ভালো বক্তা ছিলেন, প্রত্যেকেরই এক একটা ধরন সেই সময়কার। শেরে বাংলার থেকে শুরু করো, তার এক ধরনের বক্তৃতা, মেধাবী কিছুটা, আবার গণমানুষের সঙ্গেও, হ্যাঁ, সোহরাওয়ার্দী আরেক ধরনের, মাওলানা ভাসানী আরেক ধরনের, এরকম। শেখ মুজিব সবাইকে ছাপিয়ে, অশ্রদ্ধা করে নয়, কিন্তু আমরা তো জানি মাওলানা ভাসানীর সঙ্গে তার সম্পর্ক, ছেলে বাবার মতো সম্পর্ক। হ্যাঁ, অন্তরীণ গৃহে অন্তরীণ রেখেছেন, আবার গোপনে লুঙ্গি পাঠাচ্ছেন, গামছা পাঠাচ্ছেন, বড় কই মাছ পাঠাচ্ছেন। ভাসানী কই মাছ খুব পছন্দ করতেন, কই মাছ পাঠাচ্ছেন, টাঙ্গাইল পাঠিয়ে দিচ্ছেন। এই যে ব্যাপারটা, এই জিনিসটা ছিল তাদের মধ্যে। যাই হোক, আমরা চার্চিলের কথা জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার যে কত বড় বাগ্মী তিনি। আমরা ক্লিন্টনের কথা জানি, আমেরিকায় কি মেধাবী, মানে চৌকস বাগ্মী। আমরা এখনকার ওবামার কথা জানি, এমনকি হিলারি ক্লিন্টনও তাদের। অর্থাৎ আমি এটা এই জন্য বললাম যে তিনি শুধু এই উপমহাদেশেরই নয়, বিশ্বেরও একজন অন্যতম শ্রেষ্ঠ
রাজনীতি। যখন বক্তব্য দিচ্ছিলেন তখন আপনার মধ্যে অনুভূতি? আচ্ছা, তো আমি তো এই যে শরীফ স্যারের সঙ্গে দাঁড়িয়ে আছি, বাদাম খাচ্ছি, বক্তৃতা শুরু হয়েছে। উনি তো প্রথমেই বললেন এই এই রক্তস্নাত পথের উপর দিয়ে আমি এই সংসদে পার্লামেন্টে যাব না। এক একটা কথা এক একভাবে তিনি বললেন। আপনি ভুট্টো সাহেবের কথা শুনলেন, আমার কথা শুনলেন না। তিনি ভুট্টো সাহেবের কথা শুনলেন, আমার কথা শুনলেন না। রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। তুমি খেয়াল করবে একটি বাক্যের মধ্যে তিনি এক একটি অধ্যায়কে ঢুকিয়ে ফেলেছেন। এই একটি বাক্য দিয়েই একটা অধ্যায় তিনি সমাপ্ত করে ফেলেছেন। এবং এই করতে করতে তিনি সর্বশেষ গিয়ে বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে তার আমি কি বলবো এটাকে, মানে এখানে মেধা, মনন এবং রাজনীতিতেও কিছু চাতুর্যও প্রয়োজন হয়, কৌশলের দরকার। হ্যাঁ, এটা একটা প্রয়োজনীয় অংশ। কোন কোন ক্ষেত্রে একটু রাজনৈতিক কূটনীতি, চতুরতা দেখাতে হয়। তিনি এর সঙ্গে চাতুর্যও মিশিয়েছেন, মিশিয়ে এই মহাকাব্য, এই মহাকাব্যের পরেই তারপর এই মহাকাব্যের নায়ক তিনি, এবং তাকে কবি উপাধি দিতেই হবে। এদেশের শিক্ষিত সমাজের, আমি বলতে চাচ্ছি একেবারে নিম্নতম পর্যায়ে এসএসসি পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছেন, তাদের ৯৮ বা ৯৯% মানুষের দুটো জন্ম তারিখ। এটা জানো তো কেন? ওই যে এসএসসির ফর্ম ফিল আপের সময় স্কুল থেকে ১ বছর বা ২ বছর কম করে দেয় প্রত্যেককে। ওটা বলতে হয় না, এমনি ওরা কম দেখায়, যাতে তার চাকরির জীবনটা ২ বছর বেড়ে যায়। নিজেও জানে না, হয়তো শিক্ষক করে দিচ্ছে, সে জানেও না। এরকম আছে, সে জানে। আমি জানতামই না যে আমার প্রকৃত জন্ম তারিখ এবং সার্টিফিকেটের যে তারিখ সেটার মধ্যে ২ বছরের গ্যাপ। আমার প্রকৃত জন্ম ৭ই অক্টোবর ১৯৪৮, আব্বার ডায়েরিতে সেটা আমি পেয়েছি। আবার এসএসসি সার্টিফিকেটে দেখি ১৯৫০ ৫ই মে না জুন, এরকম একটা কিছু। অর্থাৎ ওই কেরানির কাজই হচ্ছে প্রত্যেক ছাত্রের ২ বছর কমিয়ে দেওয়া জন্ম তারিখ, যাতে সে চাকরি জীবনে গিয়ে সেই সুবিধাটা পায়। এই যে কালো রাত্রির কথা বললে এই জন্য প্রসঙ্গটা তুললাম। আমার ৩টা জন্ম তারিখ। একটা ১৯৪৮-এর ৭ই অক্টোবর, প্রকৃত জন্ম তারিখ, এই ধরাধামে আমার আগমন। আরেকটা ওই যে এসএসসির কেরানির যে করে দেওয়া কাণ্ড, ওইটা আরেকটা সার্টিফিকেট। আরেকটা জন্ম তারিখ হলো আমার ২৫শে মার্চ ১৯৭১। ওই দিন আমি ইকবাল হলে ছিলাম। বিকালে বেরিয়েছি একটু নিউ মার্কেটে একটু ঘোরাঘুরি করে, গরম পড়ে গেছে, মার্চ মাস। হলে ফিরেছি এই ৭:৩০ পৌনে ৮টার দিকে হলে ফিরেছি। হলে ফিরে আমরা ধরো ৩০-৩৫ জনের মতো ছেলে তখন হলে, বাকি হল খালি, সবাই বাড়ি চলে গেছে। অনেকদিন যাবত অসহযোগ আন্দোলন চলছে। আমি খুব সংক্ষেপে বলছি। তো গোসল করে, তো আমাদের তো খাবারের রুম বন্ধ, ক্যান্টিন না, তখন তো মেস সিস্টেম, হ্যাঁ, বন্ধ। ঢাকা মেডিকেল এবং বুয়েটের মাঝখানে পপুলার নামে একটা খুব জনপ্রিয় রেস্তোরাঁ ছিল। ২টা রেস্তোরাঁ পাশাপাশি ছিল, পপুলার আর হাসিনা। তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, এই বিশেষ করে এই তিনটা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা সবসময় ওই পপুলারে আমরা খেতাম। খুব সস্তা ছিল, তোমার খুব অল্প পয়সায় পেট ভরে খেয়ে চলে আসা যেত। আমি গোসল করে লুঙ্গি পরা, কিন্তু আমার হাফ শার্ট একটা গায়ে, স্যান্ডেল পায়ে, স্পঞ্জের স্যান্ডেল পায়ে, আমি ভাত খাওয়ার জন্য ওই এসএম হলের সামনে দিয়ে, পাশ দিয়ে
পপুলারে গেলাম, ভাত খেলাম, বেরিয়ে একটা পান খেলাম। সেই সময় থেকে পান? সেই সময় তো খুব জর্দা দিয়ে পান খাই। একটা সিগারেট কিনলাম, সিগারেটটা ধরালাম, একটু একটু গুঞ্জন, একটু আওয়াজ পাওয়া যাচ্ছে, এই ব্যারিকেড দাও, গাছ ফালাও, অমুক করো, এইসব চারদিকে এরকম গুঞ্জন। একটা রিক্সা তোমার এটাকে বলে পুরান ঢাকার দিকে যাচ্ছে, এই হোটেলটার সামনে দিয়ে কাজী আলাউদ্দিন রোডের দিকে যাচ্ছে। তুমি জায়গাটা শনাক্ত করতে পেরেছো তো? কাজী আলাউদ্দিন রোড, এইদিকে নিমতলি দিয়ে, হ্যাঁ, এইদিকে শহীদুল্লাহ হল, এখন ঢাকা হল, আগে যেটা ঢাকা হল ছিল, তারপরে ফজলুল হক হল। আমার হঠাৎ মনে পড়লো যে নেত্রকোনার আমার বন্ধু, স্কুল জীবনের বন্ধু হাবিবুল্লাহ, ফিজিক্সে অনার্স পড়তো, সে এফএইচ হলে। তা ভাবলাম যে হলে যাব, লোকও নাই বেশি, হাবিবুল্লাহর সঙ্গে একটু আড্ডা মেরে যাই, অনেকদিন দেখাও হয় না। এই রিক্সাওয়ালাটাকে বললাম, ভাই আমাকে একটু এফএইচ হলের সামনে নামিয়ে দাও। বলে তাড়াতাড়ি উঠেন স্যার, গন্ডগোল লেগে গেছে, শহরে গন্ডগোল লেগে গেছে, আর্মি ঢুকতেছে। এটা শুনে আমিও একটু ভরকে গেলাম। তো আমি রিক্সায় উঠলাম, আমাকে ফজলুল হলের কোনায় নামিয়ে দিয়ে সে চলে, হ্যাঁ নামিয়ে দিয়ে রিক্সাওয়ালা চলে গেল। আমি হাবিবুল্লাহর রুমে গিয়ে হাবিবুল্লাহকে পেলাম। এই আমরা গল্প করছি আধা ঘন্টার মধ্যেই গোলাগুলির শব্দ শুরু হয়ে গেল। তখন কয়টা বাজবে? 10:15, 10:30। গোলাগুলির শব্দ শুরু হয়ে গেল। এই ক্রমশই বাড়ছে। তো এফএইচ হলেও এরকম 25 জন 30 জন ছেলে, তারা সাকুল্যে। তো আমরা সবাই মানে একটু হতচকিত হয়ে বেরোলাম, কিছু বোঝা যাচ্ছে না। তারপর ছাদে উঠলাম আমরা, এফএইচ হলের ছাদে উঠে নিউ মার্কেটের দিকে তাকালাম, আমার হলের দিকে, ইকবাল হলের দিকে তাকিয়ে দেখি দাও দাও করে আগুন জ্বলছে। অর্থাৎ ওই যে রেল লাইনের পাশে যে বস্তি, ওগুলিতে আগুন লাগিয়ে দিয়েছে আর্মি। এবং ওই যে দেখার জন্য ওই যে আগুনের ফুলকি ছেড়ে ছেড়ে ওরা ফায়ার করছে সমানে, প্রচন্ড গোলাগুলির আওয়াজ। একটু পরেই দেখলাম কার্জন হলের সামনে দিয়ে ট্যাঙ্ক যাচ্ছে। আমরা তো স্তম্ভিত, কিছু বুঝতেও পারছি না, খবর নেওয়ারও উপায় নাই। তখন তো আর মোবাইলের যুগ নাই, আমরা বুঝতে পারছি না কি হচ্ছে। এই করতে 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 রাত 1:30 2টা বাজলো। আমরা প্রত্যেকেই রুমে গিয়ে ঘুম তো আর আসে না, এই শুয়ে বসে গল্প করছি, এইভাবে ভোর হলো। তারপর 26 তারিখ গেল। 26 তারিখে কিন্তু আর্মি এফএইচ হলের পাশে যে পুকুরের ওপারে যে ঢাকা হল, এখন যেটা শহীদুল্লাহ হল, ওখানে গিয়ে ইকবাল হলে তো ম্যাসাকার করেছে। হ্যাঁ, সবচেয়ে বড় টার্গেট ছিল ইকবাল হল। তারপর ওই শহীদুল্লাহ ঢাকা হলে গিয়ে বেশ কয়েকজন শিক্ষক এবং ছাত্রকে ওইখানেই মেরেছে এবং কয়েকজনকে ধরে নিয়ে গেছে। তারপর এসেছে ফজলুল হক হলে। দেখো কপাল কেমন, ফজলুল হক হলের দারোয়ানটা ছিল বিহারি। আর্মি জিপ এসে দাঁড়িয়ে ওকে জিজ্ঞেস করছে, ও তখন ওই বিহারি উর্দুতে, তখন এই বিহারি দারোয়ান বলল যে এই হলে কেউ নাই, সবাই বাড়ি চলে গেছে। যেহেতু সে উর্দুতে বলেছে, বিহারি ওকে বিশ্বাস করে আর্মি আর ভিতরে ঢুকেনি, ওখান থেকে চলে। তারপরে যে ফজলুল হক হলে আপনাদের যে বিহারি যে দারোয়ান ছিলেন, তার কাছে উর্দুতে শুনে তারা ফিরে গেল, পাক হানাদার বাহিনী চলে গেল। তারপর আপনারা কোথায় গেলেন, কি করলেন? 26 তারিখ সারাদিন কারফিউ, 26শে মার্চ সারা রাত গেল। 27 তারিখ সকালে কারফিউ উইথড্র করলো। আমি ফজলুল হক হল থেকে বেরিয়ে আমার ইকবাল হলে আসলাম, এসএম হলের পাশ দিয়ে। এসএম হলটা পেরিয়ে আমি মাঠে যখন ঢুকলাম, দেখলাম প্রায় 30-35টা লাশ পড়ে আছে এলোমেলো। তার মধ্যে আমার হলেরই অধিকাংশ ছেলে, কয়েকজন বাইরের মানুষও আছে, দারোয়ান আছে, দারোয়ানের ছেলেটা, ছোট একটা ছেলে, এই দুটার ডেড বডি আছে। চিশতি হেলালুর রহমান নামে একজন তখন আজাদে বিশ্ববিদ্যালয়ের করেসপন্ডেন্ট ছিলেন, হ্যাঁ, ইকবাল হলে থাকতেন, তার মৃতদেহ দেখলাম। আজ যাই হোক, আমি রুমে ঢুকে আমার সুটকেসটা তাড়াতাড়ি গুছিয়ে
আহ, আহ, বেরোচ্ছি, কোথাও একটা যেতে যেতে তো তো হবে, হবে, হ্যাঁ। যেতে হবে কোথাও। মানে তখন তো মাথা ঠিক নাই, মানে এরকম অবস্থা দেখে আমি বেরোচ্ছি, দেখি নির্মলেন্দু গুণ ইকবাল হলের মেইন গেটের দিকে আসছেন। ওনার আর আমার বাড়ি একই জায়গায়, হ্যাঁ, নেত্রকোনায়। নেত্রকোনা, হ্যাঁ। উনি ভেবেছেন হেলাল তো আর বেঁচে নেই, যেহেতু আচ্ছা, হলে হ্যাঁ। থাকে, সে ইকবাল হলে থাকে। তো আচ্ছা, তার বডিটা অন্তত দেখে যাই, তার আব্বাকে গিয়ে বলতে পারবো মানে যে আপনার স্যার, মরদেহ দেখতে আসলেন? হ্যাঁ, যে আব্বাকে, তার আব্বাকে গিয়ে বলতে পারবো যে আমি হেলালের মানে মৃতদেহ দেখে এসেছি, তার কিছু করার নাই। এটা আমাকে জীবিত দেখে ওখান থেকেই তার কান্না শুরু হয়ে গেছে, হাও মাও করে কান্না। এবং এসে আমাকে দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম। যাই হোক, এবং আমরা দুজন সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকেই নদী পেরিয়ে কেরানীগঞ্জের দিকে চলে যাব। আমরা জিঞ্জিরায় গিয়ে নির্মলেন্দু গুণ এবং আমার দুজনেরই পরিচিত এক কমন বন্ধুর বাড়িতে আশ্রয় নিলাম। 6 দিন ওখানে ছিলাম। 7 দিনের মাথায় জিঞ্জিরা অপারেশন। অপারেশন হলো, আচ্ছা। তোমরা এই জিঞ্জিরা অপারেশনটা কিন্তু তেমন ভাবে ইতিহাসে অতটা উদ্ধৃত হয়নি। সেখানে কিন্তু বিশাল ম্যাসাকার হয়েছে। মানে একে তো গ্রাম, ক্ষেতের পর ক্ষেত, যখন ওরা ভোরবেলা আক্রমণ শুরু করেছে, অসংখ্য নারী পুরুষ ঘর থেকে বেরিয়ে বাঁচার জন্য, বাঁচার জন্য কিন্তু বেরোনো মানেই হলো মাঠে, প্রান্তর খোলা, গুলি করতে আরো সুবিধা, পাখির মতো গুলি করে মেরেছে। তো সেখান থেকেও কপাল গুণে, পরমায়ু আছে বলে গুণ এবং আমি দুজনেই, আরো অনেকেই অক্ষত অবস্থায় ফিরে আসতে পেরেছি বটে, কিন্তু হাজার হাজার মৃতদেহ দেখতে দেখতে আমাদের আসতে হয়েছে। আমি ওই সময়েও কিন্তু প্রেমে জারিত হয়ে কবিতা লিখেছিলেন? দুজনকে নিয়ে দুটো কবিতা লিখেছিলাম। আচ্ছা। একটির কথা তুমি হয়তো পরে আমাকে বলবে, যদি সময় থাকে, তাহলে তারপরে একটা প্রেম হোক, দ্রোহ হবে। প্রেমের কবিতা একটা পড়ি এবং তোমাকে বলি, সেই কবিতাটাও কিন্তু তোমার কখন লেখা, 1970 সনের শেষের দিকে, অর্থাৎ উত্তাল তখন দেশ, এই একেবারে 70-এর শেষ, বুঝতেই পারো অবস্থাটা কি। কিন্তু প্রেম তো আর এসব মানে না, প্রেম তো প্রেম। প্রেমে নিরাশ্রয় 5টি আঙ্গুল, নিরাশ্রয় 5টি আঙ্গুল তুমি নির্দ্বিধায় অলংকার করে নাও, এ আঙ্গুল ছলনা জানে না। একবার তোমার নোলক দুল, হাতে চুড়ি, কোটি দেশে বিছা করে অলংকৃত হতে দিলে বুঝবে হেলেন, এ আঙ্গুল সহজে বাজে না। একদিন একটি বেহালা নিজেকে বাজাবে বলে আমার আঙ্গুলে এসে দেখেছিল তার বিষাদের চেয়ে বিশাল বিস্তৃতি। আমি তাকে চলে যেতে বলিনি, তবুও ফিরে গিয়েছিল সেই বেহালা সলাজে। অসহায় একটি অঙ্গুরি কনিষ্ঠা আঙ্গুলে সেই বলেছিল ঘর। অবশেষে সেও গেছে সভয়ে সলাজে। ওরা যাক, ওরা তো যাবেই, ওদের আর দুঃখ কতটুকু, ওরা কি মানুষ? আমরা তারপরে যে নাম ভূমিকায় যে কবিতাটা, সেটা একটু শুনবো, যেটা আপনি বঙ্গবন্ধুকে নিয়ে করেছে, মানে প্রেমের সঙ্গে দ্রোহ থাকুক, সেই কবিতাটা শুনতে। এটা শুধু দ্রোহ না, এটাও প্রেমেরই কবিতা, এক ধরনের প্রেম। দ্রোহের মধ্যে তো হ্যাঁ, দ্রোহের মধ্যে এই প্রেম, দ্রোহকে ভালোবেসে তো লেখা। হ্যাঁ, আমি কৃতজ্ঞ তোমার কাছে যে এই কবিতাটার কথা তুমি উল্লেখ করেছো। হয়তোবা এই কবিতাটা দিয়ে এই অনুষ্ঠানে আমরা শেষ করব, সমাপ্ত টানি। নাম ভূমিকায়। তাকানোর মতো করে তাকালেই চিনবে আমাকে। আমি মানুষের ব্যাকরণ, জীবনের পুষ্পিত বিজ্ঞান
আমি সভ্যতার শুভ্রতার মৌল উপাদান, আমাকে চিনতেই হবে, তাকালেই চিনবে আমাকে। আমাকে নাচে না মানে মাটি আর মানুষের প্রেমের উপমা সেই অনুপম যুদ্ধকে নাচে না। আমাকে নাচে না মানে সকালের শিশির নাচে না, ঘাসফুল, রাজহাঁস, উদ্ভিদ নাচে না। গাভীন ক্ষেতের ঘ্রাণ, জলের কলস, কাক, পলিমাটি চেনা মানে আমাকেই চেনা। আমাকে চেনো না, আমি তোমাদের ডাক নাম, উজাড় যমুনা। বাহ, এভাবে আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন।